কি অবস্থা ইফাজ? বন্ধ কেমন কাটাইলো এই কয়দিন? বন্ধ কাটাইছি মাত্র 2 দিন। 2 দিন খালি? আচ্ছা, তুমি তো আরো বেশি হ্যাঁ, পরীক্ষা দিছো। হ্যাঁ, এমনি কোন আজকে জায়গায় ইউনিট ঘুরতে 5। ঘুরতে যাওয়ার প্ল্যান আছে নাকি? আমি কোথাও যাবো না, আচ্ছা। হ্যাঁ, তোমাদেরকে যে তুমি সাইমা রিক্তি তোমরা আসার পরে ওই ইয়েগুলা বুঝাই দিব যে ইউনিট 4 তো তোমাদের পড়া হয় নাই, আর ইউনিট 5 আজকে থেকে যেটা পড়ানো শুরু করবে এটা তোমরা আজকে থেকে ক্যাচ করতে পারবা, সমস্যা হবে না। এন্ড বাকি টপিক গুলি কিভাবে কি কভার করা হবে ওই ব্যাপারগুলো তোমাদেরকে ডিটেলসে বুঝাই দিচ্ছি একটু পরে। সবাই জয়েন করে নে। ওকে, আমরা দেখি বাকিরা আস্তে আস্তে জয়েন করুক। স্ক্রিনটা শেয়ার করে নি। অফলাইনে ক্লাস হয় না। কবে? অফলাইনে? হ্যাঁ ইউনিট 4 হয়। ক্লাস। আজকে আমি যাই নাই কেন, যে আমার পরীক্ষা আসতেছে তো সামনে, তো আজকে বাকি 2 ব্যাচের ক্লাস ছিল না আর কি। তো এর জন্য বাসায় বসে পড়তেছিলাম, তো এর জন্য আর যাওয়া হয় নাই। তো রাস্তায় যাইতে আসতে অনেকটুকু সময় চলে যাইতো, তো এর জন্য আজকে বাসায় বসে নিতেছি, বুঝছো? আচ্ছা, তো তাহলে আমরা শুরু করি। আমরা বেসিক্যালি থার্মোডাইনামিক্স নিয়ে পড়ালেখা করতেছিলাম, বুঝছো ইফাস? তো থার্মোডাইনামিক্স এর এখানে মধ্যে কয়েকটা টপিক আমরা ও লেভেলস অলরেডি পড়ে আসছি। কেমন কেমন জিনিসগুলি পড়ে আসছিলাম: স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ল্যাটেন্ট হিট অফ ফিউশন, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, এগুলো আমরা ও লেভেলসে পড়ছিলাম না? সো এই ও লেভেলস এর এই পড়াগুলি ফার্স্টে রিভিউ করা হয়েছে, দেন কোন একটা সলিড অবজেক্টের জন্য কিভাবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করতে পারি এই জিনিসটা, দেন একটা লিকুইডের জন্য কিভাবে বের করতে পারি এই জিনিস। এরপর হলো তোমার ইন্টারনাল এনার্জি, বলতে একটা এনার্জি নিয়ে আমরা অনেক সময় মার্স স্কিমের পয়েন্ট দেখতাম, যে মার্স স্কিমে কি বলা থাকতো, যে দ্য কাইনেটিক এনার্জি হ্যাজ বিন কনভার্টেড টু ইন্টারনাল এনার্জি। যে হিট এনার্জি স্পেসিফিক্যালি না বলে তারা কি বলতো, যে ওয়ার্ক ডান এগেনস্ট ফ্রিকশন বা ওয়ার্ক ডান এগেনস্ট ড্র্যাগ ফোর্স, এইসবকে কি বলতো লাবিবা? এগুলাকে বলতো যে দে গট কনভার্টেড টু অর ট্রান্সফার টু ইন্টারনাল এনার্জি। তো এখন ইন্টারনাল এনার্জি আসলে কি একটা প্যাকেজ অফ এনার্জি, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি হলো একটা এনার্জির প্যাকেজ, যেগুলি কি তোমার এই যে 5টা এনার্জি লেখা, কি কি: র্যান্ডম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস, পটেনশিয়াল এনার্জি অফ দ্য মলিকিউলস, ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি অফ দ্য অ্যাটমস ইনসাইড মলিকিউলস। তো এগুলা যতগুলি আছে, তো এইগুলির 5টার কম্বিনেশন হিসেবে কি টোটাল এনার্জিটাকে আমরা কি বলি? ইন্টারনাল এনার্জি বলি, ঠিক আছে? আর একটা ব্যাপার, এটা আমরা ছোটকাল থেকে পড়ে আসছিলাম, যে দ্য এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, তাই না? যে এভারেজ কাইনেটিক এনার্জি হলো টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো এই যে এটা কাইনেটিক এনার্জি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। দেন এই জিনিসটা নতুন এটুর জন্য, যে ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশন, এই কার্ভটা দেখতে এমন কেন, এন্ড এই কার্ভটা আসলে কি রিপ্রেজেন্ট করে, ওই ব্যাপারগুলি নিয়ে কথা বলা হয়েছে। এন্ড আরো 2টা ভিডিও দেওয়া হয়েছিল না লাবিবা, যে রুট মিন স্কোয়ার স্পিড এর উপরে লেকচার গুলা তো ভিডিও দেখে নিছো নাকি? তখন জাস্ট নিশাদ আসছিল ওই দিন অফলাইন ক্লাসে, ও মেসেজারকে আগে দেখে নাই, তো তখন নিশাদকে আলাদা করে রুট মিন স্কোয়ার স্পিড এর ক্যালকুলেশনের প্রসেসটা বুঝাই দেওয়া হয়েছে। তো এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এসাস রুট মিন স্কোয়ার স্পিড যেটা ভিডিও দেওয়া হয়েছিল, এটা তো দেখার পরে কোনো কনফিউশন আছে? একটু বোঝা লাগবে, আর একটু শর্ট রিভিউ লাগবে। আচ্ছা, তো এখন নামটা কি? নামটা হলো তোমার রুট মিন স্কোয়ার। এটা হলো তোমার উল্টা ওয়েতে লেখা, ঠিক আছে? উল্টা সিকোয়েন্সে লেখা। ফার্স্ট অফ অল তোমার মনে করো যে ভেলোসিটি, তুমি যে কোনো, আচ্ছা আমি দেই, তুমি কিছু উল্টা পাল্টা ভ্যালু বলবা। তো এখন 512 মিটার পার সেকেন্ড, 515 মিটার পার সেকেন্ড, 511 মিটার পার সেকেন্ড, 505 মিটার পার সেকেন্ড, আর মনে করো যে 510 মিটার পার সেকেন্ড,
তো these are the velocities of 5 molecules. ওকে, যে একটা সার্টেন গ্যাস x ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর x কেলভিন টেম্পারেচারে আছে, এন্ড ওই গ্যাসগুলার 5টা মলিকিউল আছে। তো 5টা মলিকিউল গুলার স্পিড কত কত? 512, 515, 511, 505, 510। ঠিক আছে, এখন রুট মিন স্কয়ার স্পিড, যে এগুলার এভারেজ স্পিড দুই ভাবে করা যায়। একটা কিভাবে এভারেজ, সবগুলি ভেলোসিটি এটা তো জাস্ট একটা ফর্মুলা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো ইদার সবগুলা ভেলোসিটি প্লাস করব, দেন ডিভাইডেড বাই করব কত, যতগুলি প্লাস করছে তত দিয়ে ডিভাইড করব, তাই না? তো এইভাবে করে একটা এভারেজ বের করা যায়। হুম। কিন্তু আর একটা বেটার এভারেজ কি, আর একটা বেটার এভারেজ হলো আমাদের এই রুট মিন স্কয়ার করা। তো এখন এখানের মধ্যে কি করা হয় দেখো, ফার্স্ট অফ অল যে বলছে কি সিকোয়েন্সটা কি উল্টা ভাবে দেওয়া। তো প্রথমে কি করব, ভেলোসিটি সবগুলাকে স্কয়ার করব, দেন সবগুলো স্কয়ার করা ভেলোসিটির তাদের কি করব, মিন বের Average করব। মিন মানে হলো এভারেজ। ভেরি গুড। তো এই এভারেজ করছি কাদের, স্কয়ার করা ভেলোসিটি গুলার এভারেজ করছি, তাই না? তো স্কয়ার করা ভেলোসিটি গুলার এভারেজ করার পরে দেন ওইটাকে কি করব, রুট ওভার করব। তো এটার পরে যে ভেলোসিটিটা আসবে বা যে স্পিডটা আসবে এটাকে আমরা কি বলবো, রুট মিন স্কয়ার স্পিড অর রুট মিন স্কয়ার ভেলোসিটি, যেটাই বলো। বুঝতে পারছো এসাস? তো তাহলে এই জিনিসটাই ছিল তোমার এই রুট মিন স্কয়ার স্পিড আর ওইসব ব্যাপার। আচ্ছা, তো আজকে আমাদের মেইন যে ডিসকাশন শুরু হবে নতুন, এইটা আমাদের ও লেভেলস এর আগের পড়া, বাট এ লেভেলস এর জন্য আমাদের অফকোর্স এক্সট্রা কয়েকটা পড়ালেখা থাকবে এন্ড ম্যাথ থাকবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের কাজটা কি, we will discuss about ideal gas behavior. আইডিয়াল গ্যাস বিহেভিয়ার আমরা কি কি শিখছিলাম লাবিবা, ও লেভেলস এ মনে আছে? যে বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল। ভেরি গুড। বয়েলস ল, চার্লস ল, প্রেসার ল, এগুলি নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ওকে, এন্ড এগুলিরই আমরা অনেক সুন্দর সুন্দর আজকে কয়েকটা সিমুলেশন দেখব, সো দ্যাট সব সময়ের জন্য আমাদের মনে থেকে যায় যে কোন ল এর মধ্যে বা কোন জিনিসটা চেঞ্জ করলে অন্য একটা ব্যাপারের মধ্যে কেমন চেঞ্জ আসে। যে এগুলো আমাদের কি কি রিলেটেড ছিল, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এই তিনটার কম্বিনেশনে আমাদের এই ল গুলি ছিল, তাই না? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন্ড তোমরা যারা যারা নাকি A2 কেমিস্ট্রি অলরেডি করতেছো, তোমরা এই একটা কনস্ট্যান্ট পাইছো আর, তাই না? আর নামের একটা কনস্ট্যান্ট পাইছো না, এটার নাম কি? আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট। এটা হলো আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট না, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে, না না, পাইনি। আরটা হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তো এই জিনিসটা নিয়ে আমরা বলবো, অনেক কিছুই আসবে। তো এখন ফার্স্ট অফ অল লেটস সি, তোমার প্রথমটা কি, বয়েলস ল। তো নাম থেকে বোঝা যাইতেছে কি বয়েল নামের একজন মানুষ কি করছে এসা, এই লটা পস্টুলেট করছে। বানাইছে। ওকে, তো এখন বয়েলস ল কি বলে, বয়েলস ল বলে যে when temperature and mass remains constant, তখন কি প্রেসারের সাথে ভলিউমের রিলেশনশিপ কেমন শুভাশিস? স্যার ভাই এই যে ডিরেক্টলি প্রপোর্শনাল। ডিরেক্টলি প্রপোর্শনাল। তুমি যদি আচ্ছা একটা এই সাইজের কন্টেইনার আছে, তো এইখানের মধ্যে গ্যাস পার্টিকেল গুলি যত যত কলিশন করবে, তুমি যদি এখন ভলিউমটাকে কমায় দাও, সেম নাম্বার অফ গ্যাস পার্টিকেল বাট ইনসাইড আ স্মলার ভলিউম, তো এখন কি করবে, the gas particles will collide with the container wall what, more often or less often? ও হ্যাঁ প্রেশার বেশি হবে। more often collide করবে। তো যত বেশি কলিশন হবে তত বেশি কি হবে, প্রেসার। তো তার মানে প্রেসারের সাথে ভলিউমের রিলেশনশিপটা কেমন, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে এখানের জন্য কি লিখবো, when temperature and mass remain constant, pressure is inversely proportional to volume। তো তার মানে প্রেসার
আর ভলিউমের রিলেশনশিপ হলো এমন। এখন আমি তোমাদেরকে কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন আগে থেকে বলে রাখি, যেগুলো তোমরা কোয়েশ্চেন পেপারে পাবা, এন্ড ফর সাম উইয়ার্ড রিজন স্টুডেন্টরা একটু প্রবলেম ফেস করে, যেগুলোতে আসলে ফেস করা উচিত না। তাহলে পরেও এখানের মধ্যে দেখো যে প্রেসার ভার্সাস ভলিউম গ্রাফ দেখতে কেমন হবে? এসএস 1/x গ্রাফের মতো নাকি? হ্যাঁ। আচ্ছা, আমরা এখানের মধ্যে দেখি প্রেসার ইন প্যাসকেলস এন্ড ভলিউম ইন মিটার কিউব। প্রেসার ইন প্যাসকেলস, ভলিউম ইন মিটার কিউব। তো এখন এখানের মধ্যে কাজটা কি? তোমার প্রেসার ভার্সাস ভলিউমের গ্রাফটা কেমন হবে? 1/x এর গ্রাফের মতো। তো তাহলে 1/x এর গ্রাফের সাথে কেমন থাকে? এরকম নাকি? জি ভাই। ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এখন কি হয়েছে তোমার এই ইনভার্সলি প্রপোর্শনাল এমন গ্রাফ থেকে তোমাকে বলতে বললো এই গ্রাফটা দেওয়া আছে, ঠিক আছে? কোশ্চেনে কি দেওয়া? কোশ্চেনে তোমাকে এই গ্রাফটা দেওয়া। এখন বললো ফ্রম দা গ্রাফ প্রুভ দ্যাট প্রেসার এন্ড ভলিউম আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। ঠিক আছে, এই গ্রাফ থেকে কি প্রুফ করতে বললো? প্রেসার আর ভলিউম কি হবে? একজন আরেকজনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, এটা শো করো। এটা কিভাবে করতে পারবো লাবিবা? Difference between two consecutive points same আসবে। ডিফারেন্স বিটুইন টু কনসিকিউটিভ পয়েন্ট সেম আসবে কেমন? Like y axis এ। এই জিনিসটা একটু এক্সপ্লেইন করো তো কেমন? লাবিবা, হ্যাঁ, যে ওয়াই অ্যাক্সিস এর এই জিনিসটা কেমন কি ডিফারেন্স আসবে এটা বুঝতেছি না, একটু বলো। as in কি বলবো, হ্যাঁ যদি প্যাসকেল প্রেসার আগে থাকে 1000 প্যাসকেল, হ্যাঁ 500 প্যাসকেল আসতে যতটুকু ভলিউম বাড়ানো লাগবে 500 থেকে 250 প্যাসকেল হইতেও তত ভলিউম বাড়ানো লাগবে। আচ্ছা ঠিক আছে। সো তাহলে লাবিবা যে জিনিসটা বলতেছে যে মনে করো প্রেসার প্রথমে আছে হলো 1000, তো এই সময় ভলিউম আছে এত। এখন 1000 থেকে 500 তে নামতে, যে প্রেসার 1000 ছিল তখন ভলিউম ছিল x, এখন প্রেসার যখন নাকি 500 হবে তো তখন ভলিউম কত হবে? 2x হবে না? যে প্রেসার অর্ধেক হইতেছে তো তখন ভলিউমটা কত হবে? ডাবল হবে নাকি লাবিবা? হ্যাঁ, আর এখান থেকে 250 এ নামতে সময় আবার কি হবে? 3 আমরা ভলিউমটাকে চেঞ্জ করব না? চেঞ্জ কাকে করতেছে এটা নিয়ে বলতেছি না, এখানের মধ্যে তোমাকে বলা হয়েছে যে গ্রাফটা এরকম দেওয়া, যে একটা গ্রাফ এমন শেপের দেওয়া আছে, সো ফ্রম দা হ্যাঁ গ্রাফ হ্যাঁ, প্রুফ মানে যে ওটা বুঝছি, বাট প্রেসার আর ভলিউম কি ইনভার্সলি বাড়াইলে প্রপোর্শনাল। কমাইলে তো আর ভলিউম বাড়ে কমে না, মানে ভলিউম কমাইলে বা বাড়াইলে তো প্রেসার বাড়বে বা কমবে। হ্যাঁ, আমরা ভলিউমটাকে বাড়াবো কমাবো, ঠিক আছে? ভলিউমটাকে বাড়াবো কমাবো এন্ড ওইটার সাথে তোমার প্রেসার বাড়বে কমবে এমন টাইপের, ঠিক আছে? আচ্ছা, সো এখন এই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইজি একটা ওয়ে আছে। হ্যাঁ, সবচেয়ে ইজি একটা ওয়ে কেমন এখানের মধ্যে খেয়াল করো সবাই। শুভাশিস, ফার্স্ট অফ অল এখানের মধ্যে বলো যে প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। এখন প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করতে হয়? ভাই যে একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসবো। একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসবে। তাহলে একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসলাম। এখন দেখো তো কে ইজ ইকুয়াল টু কি হয়? প্রেসার ইনটু ভলিউম না? ঠিক আছে, সো কে ইজ ইকুয়াল টু কি আসলো? প্রেসার ইনটু ভলিউম। সো তাহলে এই জিনিসটা সবাই একটু এই গ্রাফটা যেটা ড্র করলাম এটার পাশে এই ফর্মুলাটা লিখে রাখো,
যে ওই কনস্ট্যান্ট নিয়ে আসার পরে দেন কনস্ট্যান্টটাকে সাবজেক্ট করলাম। নাও সি হোয়াট হ্যাপেন্স। তো এখন লাবিবা তুমি কয়েকটা আলাদা আলাদা কি নিবা, কোঅর্ডিনেটস নিবা। ওকে, এখন প্রত্যেকটা কোঅর্ডিনেটস এ কি আছে, একটা প্রেসারের ভলিউম, একটা ভলিউমের কি বলে, একটা প্রেসারের ভ্যালু, একটা ভলিউমের ভ্যালু আছে নাকি? হ্যাঁ। তো তাহলে এখানে একটা প্রেসার আছে, একটা ভলিউম আছে, এটা আরেকটা পয়েন্ট, একটা প্রেসার আছে, একটা ভলিউম আছে, সরি। আচ্ছা, পিটা আগে লিখতেছি কেন ভুলে, আগে তো এক্স অ্যাক্সিস আর এখানে ওয়াই অ্যাক্সিস। এটা V2 P2 দেন V3 P3 এরকম। এখন এখানের মধ্যে দেখো, the product of pressure and volume must be equal to what? লাবিবা, the product of pressure and volume must be equal to a constant, তাই না? তো তার মানে এই V1 P1 এই দুইটার প্রোডাক্ট যা পাবো, V2 P2 এই দুইটার প্রোডাক্ট কি আসা উচিত, সেম আসা উচিত না? যদি তারা অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে থাকে, তো তার মানে কি হবে, এই প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট গুলি আমাদের সমান সমান হবে। বুঝতে পারছো? তো তাহলে যখন নাকি কোয়েশ্চেন পেপার এমন টাইপের কোয়েশ্চেন গুলি করবে যে ফ্রম দ্য গ্রাফ প্রুভ দ্যাট প্রেসার এন্ড ভলিউম অর দ্য two variables plotted on the x-axis and y-axis are inversely proportional to one another, তো তখন কি করব, তাদের এরকম প্রোডাক্ট গুলি বের করে দেখাবো। এন্ড প্রোডাক্ট গুলি যদি ইকুয়াল অর ক্লোজ টু ইকুয়াল হয়, তো তখন আমরা বুঝবো কি, দে আর অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। বুঝতে পারছো ইফাস? তো এটা তো একটা ওয়ে যে আমরা প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট করে 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 তাদেরকে সমান সমান দেখাইছে, এইভাবে প্রুফ করছি। অর কি করা যায়, প্রেসার ভার্সেস কি করব এখানে এসএস 1 বাই ভলিউম গ্রাফ যদি আঁকি, তখন কি হবে, the graph will straight line হবে through the origin. become a straight line through the origin। তো তার মানে প্রেসার 1 বাই ভলিউমের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো 1 বাই ভলিউমের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল বলা যেই কথা, ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল বলা কি একই কথা না? হ্যাঁ। তো তাহলে এই হলো আমাদের মেইনলি কি ছিল, বয়েলস ল এর ব্যাপারটা ছিল। ঠিক আছে? আচ্ছা, কারো কি এটা নিয়ে এখন কোনো কনফিউশন আছে? নাওয়ারা কি বুঝতে পারতেছো? না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা ফার্স্ট অফ অল এটার সিমুলেশনটা একটু দেখে নিই। সিমুলেশনটা পিসিতে দেখেন। ওকে, তো সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাই। তো এখন এখানে আমাদের দেখো, এই যে একটা প্রেসার গজ আছে যেখানে কি প্রেসারের ভ্যালু দেখতে পাবো, এখানে একটা থার্মোমিটার আছে যেখানে টেম্পারেচারের ভ্যালু দেখবো, দেন এখানে আমাদের একটা হিটার বা কুলার যে হিটিং সিস্টেম আর কুলিং সিস্টেম আছে, দেন আমরা কি করতে পারবো, এখানের মধ্যে কয়েকটা জিনিস কনস্ট্যান্ট ধরতে পারি। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, ফার্স্টে কিছু গ্যাস মলিকিউল এই কন্টেইনারের ভিতরে দেই। ওকে, সো ফার্স্টে কিছু গ্যাস মলিকিউল এই কন্টেইনারের ভিতরে দিলাম, আর কি রাখবো, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখবো, যে আমাদের বয়েলস ল এর মধ্যে কি টেম্পারেচারটা কি কনস্ট্যান্ট না? তো তাহলে ফার্স্ট অফ অল একটু গ্যাস মলিকিউল গুলাকে সেটেল হইতে দেই। তো এখন আমরা এখানের মধ্যে দেখি প্রেসারের ভ্যালু কত আছে, এসএস 300 কেলভিন, প্রেসার 27 ডিগ্রি সেলসিয়াস। প্রেসার হচ্ছে চলতেছে এরকম ওরকম একটু 1300 এর ফ্লাকচুয়েট উপরে করতেছে, 1400 যে নিচে আর কি। 1300 সামথিং, যে ওই 1300 থেকে 1400 এর মধ্যে। ভেরি গুড। তো তাহলে 1300 থেকে 1400 এর মধ্যে এরকম ফ্লাকচুয়েট করতেছে, বিকজ দ্য রেট এট হুইচ দ্য মলিকিউলস উইল কোলাইড আর নট কনস্ট্যান্ট, মাঝে মাঝে বেশি মাঝে মাঝে কম আর কি। আচ্ছা, তো এখন আমাদের প্রেসার আর ভলিউমের রিলেশনশিপ কেমন বলছিলাম শুভাশিস, যে প্রেসার এন্ড ভলিউম উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার, তাই না? তো এখন হ্যাঁ ভাই। এখন যে ভলিউমটা আছে
আমি যদি কন্টেইনারের ভলিউমটা যে ম্যাস অফ মলিকিউল ফিক্সড, টেম্পারেচারও আর কি করতেছি না, চেঞ্জ করতেছি না, টেম্পারেচারও ফিক্সড কত 300, ঠিক আছে। তো এখন আমি কি করব, এখন আমি ভলিউমটাকে বাড়াই দিব। তো এখন হোয়াট ডু ইউ এক্সপেক্ট, যে ভলিউমটা বাড়াইলে পরে কি হবে, প্রেসারটা বাড়বে নাকি কমবে? কমবে। Pressure will decrease. প্রেসারটা কমে যাবে। তো তাহলে ভলিউমটা বাড়াইলাম, এখন দেখো ভলিউম বাড়ানোতে এখন প্রেসারটা কি হয়ে গেল, কমে গেল না? কেন কমে গেছে? বিকজ কন্টেইনার যেহেতু বড় হয়ে গেছে, তো তার মানে একটা ওয়াল থেকে আরেকটা ওয়ালে যাইতে মলিকিউল গুলার সময় লাগবে কি বেশি। তো তার মানে the molecules will take longer amount of time to go from one wall to another, or they will collide with the container walls less often. তো তখন কি হবে, প্রেসারটা কমে যাবে। এন্ড যদি আমরা ভলিউমটাকে কমাই দেই, তো তখন কি হবে, প্রেসারটা বাড়বে, বিকজ the molecules will be cramped for room। যে আমরা এই যে ভলিউমটাকে কমাই দিলাম, এখন কি হয়েছে দেখো তো, কম স্পেসে সেম Pressure নাম্বার অফ varies. মলিকিউলস, সো দে উইল বি কোলাইডিং উইথ দ্য কন্টেইনার ওয়াল মোর অফেন। তো তখন কি হচ্ছে, প্রেসারটা বেশি। তো এই বয়েলস লটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, বয়েলস হ্যাঁ, বলো। লতে টেম্পারেচার নিয়ে কিছু বলে নাই। টেম্পারেচার তো কনস্ট্যান্ট। আচ্ছা, মানে টেম্পারেচার আর প্রেসার তো প্রপোর্শনাল ধরতে পারি না? ওইটা তো ধরি যখন নাকি অন্য কিছু কনস্ট্যান্ট ধরবো। এখানে টেম্পারেচারটা হলো কন্ট্রোল ভেরিয়েবল, টেম্পারেচার হলো আচ্ছা। কনস্ট্যান্ট। তো এখন ভলিউম বাড়াইলে কমাইলে প্রেসারের উপরে কেমন ইফেক্ট আসে এটা দেখতেছি। ওকে, সো তাহলে প্রেসার কি বলে, বয়েলস ল নিয়ে কারো কোনো কনফিউশন নাই। ওকে, তো এখন আমরা আবার নোটপ্যাডে ফেরত যাই। এখন আমরা নতুন লটা শিখবো। এরপরে কি ল আছে, চার্লস ল। তো চার্লস লটা নিয়ে দেখি কি বলা। চার্লস লটা কি কি নিয়েছিল লাবিবা, মনে আছে? ওটা হচ্ছে when volume is constant, pressure and temperature are directly proportional to one another. ওইটা তো প্রেসার লটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে when প্রেসার pressure is কনস্ট্যান্ট, ভেরি গুড। সো তাহলে এটার মধ্যে প্রেসারটা কনস্ট্যান্ট। সো চার্লস ল, তো চার্লস ল এখানের মধ্যে কি, when pressure and mass remain constant, তখন কি হবে, টেম্পারেচার এন্ড ভলিউম কেমন টাইপের রিলেশন, দে উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল। যে টেম্পারেচারটা বাড়াই দিলে তো তখন ভলিউমটা কি হবে, বেড়ে যাবে, টেম্পারেচার কমাই দিলে তখন ভলিউমটা কমে যাবে। ঠিক আছে এসাস? হ্যাঁ। টেম্পারেচার, এটা হলো ইন কেলভিনস, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে আমরা আসবো একটু পরে। টেম্পারেচার ইন কেলভিন স্কেল is directly proportional to ভলিউম। তো তার মানে প্রেসারকে যদি আমরা কনস্ট্যান্ট রাখতে চাই, তো তখন দেখো কি হবে, আমরা টেম্পারেচার যখন বাড়াইলাম, এসাস যে কথাটা একটু আগে বলতেছিল যে টেম্পারেচারের সাথে তো প্রেসারটাকে প্রপোর্শনাল বলা যায়। ইয়েস, এখন টেম্পারেচার বাড়াইলে মলিকিউল গুলি কি করবে, আরো তাড়াতাড়ি মুভ করবে না বলতো? তো তাহলে টেম্পারেচার যখন বাড়াবো, the molecules will move more faster. তো তার মানে কি, they will collide with the container walls more often। কিন্তু আমরা কি রাখতে চাই, কন্টেইনার ওয়ালের সাথে কলিশন নাম্বার যদি বেড়ে যায়, তো তখন কি প্রেসারটা বেড়ে যাবে না নাকি? হ্যাঁ। তো তাহলে এই প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখতে হইলে কি করা লাগবে,
যতটুকু বা যত রেটে টেম্পারেচারটা বাড়তেছে এরকম সেম প্রপোর্শনে হোয়াট নিডস টু হ্যাপেন, দ্য ভলিউম মাস্ট ইনক্রিজ। বুঝতে পারলা এসাস? হুম। যে যত নাকি ওরকম টেম্পারেচার বাড়ার জন্য মলিকিউল গুলি তো ফাস্টার মুভ করা শুরু করছেন, দে উইল বি কোলাইডিং মোর অফেন। তো যখনই নাকি কি করলাম, টেম্পারেচার বাড়াতে প্রেসার বাড়তে নিল, তো তখন আমরা যদি কন্টেইনারটাকে বড় করে ফেলাই, মানে ভলিউমটাকে যদি বাড়াই দেই, তো তার মানে টেম্পারেচারের ইনক্রিজের জন্য যতটুকু প্রেসার বাড়তো, ভলিউমের ইনক্রিজের জন্য ততটুকু প্রেসার কমে যাবে। তো তার মানে কি, প্রেসার ওভারঅল চেঞ্জ হবে না। বুঝা গেছে ব্যাপারটা? তো তাহলে কি হয়, টেম্পারেচার বাড়লে পরে তখন কন্টেইনারের সাইজটা ভলিউমে বাড়তে থাকবে in order to keep the pressure constant. তো তাহলে এখানের মধ্যে কি হবে, the temperature and volume will be what? The temperature and volume will be directly proportional with each other. এখন এইটা নিয়ে যদি আমরা একটু সিমুলেশন দেখে আসি। আচ্ছা দাঁড়াও, দুইটা আমরা দেখে নেই, প্রেসার লটা দেখে নেই, দেন একবারে দেখবো। প্রেসার ল যে বের করছিল তার আসল নামটা কি এসাস, মনে আছে? নাম প্রেসার। কারো মনে আছে তার নামটা? বেচারার নামই ইউজ করা হয় নাই। কি জানি নাম, গেজ ল নাকি? ভেরি গুড। ওর রে, সুভাষিসের তো সেই মনে আছে। তার নাম কি ছিল আসলে? আর এটা তো ফেভারিট আমার। গে লুসাক। কি ফেভারিট না, আমি বলতে পারো না। আরে ও লেভেলস এটা সবচেয়ে বেশি মনে ছিল। ওই তো। তো এখন তোমার তো আসলে টেম্পোরারি একটা মেমোরি থাকে। ওকে, তো এখন এটা কি আসলে গে লুসাক নামের একজন মানুষ এটা ডিসকভার করছিল, কিন্তু তার নামে এই লটা দেওয়া হয় না, যে গেজ ল দেওয়া হয় না, নামটা কি দিছে, প্রেসার ল দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখন প্রেসার ল এর এখানের মধ্যে কাজটা কি, এটা কি বলে, যে যখন নাকি ভলিউম আর মাস অফ গ্যাস রিমেইন কনস্ট্যান্ট, তো তখন কি হবে, প্রেসার আর টেম্পারেচার হবে ডিরেক্টলি প্রপোর্শনাল। So when volume and mass remain constant, তো তখন pressure is directly proportional to টেম্পারেচার। কিন্তু টেম্পারেচারটা কোন স্কেলে থাকা লাগবে এসাস? কেলভিন। কেলভিন স্কেল। তাহলে এই ব্যাপারটা, তো এখানে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তো এখন এই জিনিসটা, এই যে আমরা যে বললাম যে টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, কিন্তু টেম্পারেচারটা যে কোনো টেম্পারেচার হইতে পারবে না। যে ডিগ্রি সেলসিয়াসে কনসিডার করলে কি হবে না, ডিগ্রি সেলসিয়াসে কনসিডার করলে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে না। এই জিনিসটা কেন হয় এটা বলতে পারবা ইফাজ? যে কেলভিন স্কেলে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়, কিন্তু ডিগ্রি সেলসিয়াস স্কেলে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় না, এটা কেন? কারণ হচ্ছে সেলসিয়াসে করলে তো হচ্ছে প্লাস মাইনাস যে 273 হয়ে যাবে, তাহলে হচ্ছে অরিজিন দিয়ে পাস করবে না। এক্স্যাক্টলি, অরিজিন দিয়ে পাস করবে না। যে আমাদের দুইটা ভেরিয়েবল ডিরেক্টলি প্রপোর্শনাল হওয়ার কন্ডিশন কি, তাদের গ্রাফ একটা স্ট্রেট লাইন হইতে হবে এন্ড গ্রাফটা কি করা লাগবে, অরিজিন দিয়ে পাস করতে হবে। সো ও লেভেলসে তোমরা এই দুইটা গ্রাফ করে আসছিলা, তাই না? কি কি জিনিস, এই একটা গ্রাফ, আর একটা গ্রাফ এখানে। ভাই বলো। অরিজিনকে -273 ডিগ্রি ধরা যায় না? তো -273 ডিগ্রির ওখান থেকে যদি ওয়াই অ্যাক্সিস তুমি শুরু করো, তো এটাতে তুমি আসলে কি করতেছো, -273 কে
জিরো ধরতেছো, এটা কোন সময় হয়? -273 কে জিরো কি বলি? কেলভিন বলি। কেলভিন। তো ওই সময় কি হয়? কেলভিন স্কেলের অরিজিন দিয়ে কি হইতেছে? গ্রাফটা পাস হইতেছে, বুঝছো? প্রেসার ভার্সাস টেম্পারেচার, কিন্তু এখানে টেম্পারেচারটা কিসে? ডিগ্রি সেলসিয়াসে। আর এখানেও প্রেসার ভার্সাস টেম্পারেচার, কিন্তু এখানে কি হবে? দ্য প্রেসার উইল বি ইন, কি বলে, দ্য টেম্পারেচার উইল বি ইন কেলভিন। এখন এখানের মধ্যে কাজটা কি? তোমার 0 ডিগ্রি সেলসিয়াসও প্রেসার কি হয় না? জিরো হয় না। তো তার মানে নেগেটিভ টেম্পারেচার যাইতে 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 এটা কত? -273.15, ঠিক আছে? এই -273.15 এত ডিগ্রি সেলসিয়াসকে কি ধরা হয়? জিরো কেলভিন বলি না আমরা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এগুলো ও লেভেলস এর পড়া, জাস্ট আস্তে আস্তে রিক্যাপ করায় দিচ্ছি আজকে। এন্ড এটাকে যে -273 কে যদি জিরো ধরো, তো তার মানে তুমি এটা কোন স্কেলে চলে গেছো? এসাস কেলভিন স্কেল। আমরা কেলভিন স্কেলে চলে গেছি। তো তার মানে ওই সময় কি করতেছে? দ্য গ্রাফ ইজ পাসিং থ্রু দ্য অরিজিন, বুঝতে পারছো? তো এর জন্য কেলভিন স্কেলের টেম্পারেচারের সাথে প্রেসার ডিরেক্টলি প্রপোর্শনাল, কিন্তু কিসের সাথে না? ডিগ্রি সেলসিয়াসের সাথে না, বুঝতে পারলা? ওকে, সো এখন আমরা একটু সিমুলেশন গুলোর মধ্যে যাই, দেন সিমুলেশন গুলি দেখার পরে আমরা ফর্মুলা ডিরাইভ করব, একটা দুইটা একটা এরকম। সো দেখি। ওকে, সো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই আবার? হ্যাঁ। ওকে, সো এখন আমরা ফার্স্টে ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে? তো এখন ভলিউম কনস্ট্যান্ট থাকলে পরে আমরা কি করব? প্রেসার আর টেম্পারেচারের সাথে রিলেশন দেখব। তো এখন টেম্পারেচার বাড়াইলে কি হবে? প্রেসার বাড়বে, এটা তো আমরা এমনিতেই বুঝি। এখন টেম্পারেচার কমাইলে প্রেসার কি হয় সায়মা? টেম্পারেচার কমাইলে প্রেসার কমে যাবে না? এন্ড এক্স্যাক্টলি জিরো কেলভিনে কি হবে? প্রেসারটা জিরো হওয়া উচিত। সো তাহলে আমরা ঠান্ডা করে করে দেখি জিরো কেলভিন টেম্পারেচার পর্যন্ত যাই, ঠিক আছে? দেখো, ঠান্ডা করতেছি, যত ঠান্ডা করবে ইভেন্চুয়ালি দেখবা প্রেসার কত হয়। দেখতেছো, যত ঠান্ডা করতেছে তত কি হইতেছে? মলিকিউল গুলোর মুভমেন্ট খুবই কমে গেছে, তাই না? এই যে এখন এখানের মধ্যে দেখো, জিরো কেলভিনে প্রেসার কত? এসাস 0 প্যাসকেল হয়ে গেছে, যে অল দা মোশন অফ দা মলিকিউলস কি হয়ে গেছে? থেমে গেছে, তাই না? হুম। তো তাহলে পরে এই জিনিসটাকে এর জন্য কি বলা হয়? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, বুঝতে পারছো? তো একদম অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কি হয়? অল দা মুভমেন্ট অফ দা মলিকিউলস সিজেস। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যে টেম্পারেচার বাড়লে প্রেসার যদি বেড়ে থাকে, তো তার মানে টেম্পারেচার কমলে প্রেসার কমবে, এন্ড এক্স্যাক্টলি জিরো কেলভিনে যে প্রেসার কত হয়ে যাবে? 0 প্যাসকেল হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এখন আমরা একটু এটাকে রিসেট করি এন্ড ফার্স্টে গ্যাস মলিকিউল দেই কয়টা। সো এখন আমরা কি দেখবো? এই যে এখানের মধ্যে সবাই একটু খেয়াল করো যে আমাদের চার্লস ল এর ব্যাপারটা কি ছিল? লাবিবা, চার্লস ল এর জিনিসটা কি ছিল? যে আমাদের কাকে কনস্ট্যান্ট রাখবো? প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখবো, নাকি? হ্যাঁ। সো তাহলে চার্লস ল এর ওখানের মধ্যে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে কখন?
যখন নাকি আমাদের টেম্পারেচার আর ভলিউম কি থাকবে ডিরেক্টলি প্রপোর্শনাল, যে এখানের মধ্যে কি হইতেছে টেম্পারেচার যদি কমাই দেই তো তখন প্রেসারটাকে ওই 15.1 রাখার জন্য ভলিউমটা কি হইতেছে কমে আসতেছে, তাই না? আর টেম্পারেচার যদি বাড়াই তো তাহলে ইন অর্ডার টু কিপ দ্য প্রেসার সেম, যে প্রেসারটাকে 15.1 রাখার জন্য এখন ভলিউমটা কি হইতেছে সাইজে বড় হইতেছে। বুঝতে পারলা? তো তাহলে এই জিনিসটা কি ছিল আমাদের চার্লস ল, আর প্রেসার ল তো মাত্র আমরা দেখলামই। তো এই যে আমাদের তিনটা আইডিয়াল গ্যাসের ল, তো এই তিনটা আইডিয়াল গ্যাসের ল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সাকিব, শুভাশিস, কোনো কনফিউশন থাকলে বলতে পারো, বিকজ এরপর আমরা না আরেকটা ভাই। জিনিস দেখে দেন এখন ফর্মুলা ডেরিভেশন শুরু করে দিব। ওকে, তো তাহলে কোনো কনফিউশন নাই, দ্যাটস ভেরি গুড। ওকে, নাও এখন দেখো এতক্ষণ তো আমরা কয়েকটা জিনিস করছি, কি কি করছি? একবার ভলিউম কনস্ট্যান্ট রাখছি, একবার টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছি, একবার প্রেসার কনস্ট্যান্ট রাখছি, কিন্তু সবগুলোর সাথে আরেকটা জিনিসও কনস্ট্যান্ট ছিল। কে ছিল? mass. ম্যাস। হোয়াট ইফ উই ডোন্ট কিপ ইট কনস্ট্যান্ট? অন্য জিনিস কনস্ট্যান্ট রেখে, যে ভলিউম আর টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে আমরা ম্যাস কি করলাম? বাড়াইলাম। তো হোয়াট ডু ইউ এক্সপেক্ট, যে কি হবে? যে তোমার প্রেসার বাড়বে নাকি কমবে যে ম্যাস যদি বাড়াই দেয়? যে নাম্বার অফ গ্যাস মলিকিউল যদি বেড়ে যায় তো তখন কি হবে? সেম টেম্পারেচার সেম ভলিউম, এখন নাম্বার অফ গ্যাস মলিকিউল বেড়ে গেছে, সো কি হবে শুভাশিস? প্রেসার বাড়বে নাকি কমবে? the pressure will increase। তো এই যে এখানের মধ্যে দেখো যতটুকু গ্যাপ সাইজ আছে, যতটুকু ভলিউম আছে, যে উইডথ এত ন্যানোমিটার, দেন তোমার টেম্পারেচারটাকেও ফিক্স রাখবো, যে টেম্পারেচারটাকেও দেখবো কত, এন্ড এখন এখানের মধ্যে দেখবা যে কি হয়। তোমার এই দেখো এই কয়টা মলিকিউলের জন্য, যে দিস নাম্বার অফ গ্যাস মলিকিউলস, তাদের জন্য প্রেসারটা কত? 9 পয়েন্ট সামথিং, যে 8.5 থেকে 9 পয়েন্ট সামথিং পর্যন্ত এরকম ভাবে ফ্লাকচুয়েট করতেছে, তাই না? এখন অন্য সবকিছু কিন্তু কনস্ট্যান্ট, যে টেম্পারেচার যা ছিল তাই, ভলিউম অফ দ্য কন্টেইনার যা ছিল তাই। এখন কি করব? নাম্বার অফ গ্যাস মলিকিউল কি করব? বাড়াই দিব। ওকে, তখন নাম্বার অফ গ্যাস মলিকিউল বাড়াই দিলে পরে কি হবে? প্রেসারটা বেড়ে যাবে। তো তার মানে the pressure is directly proportional to the number of mole of gas, or the pressure is directly proportional to the number of gas molecule। তো মোল নাম্বার নিয়েও আমাদের কাজ আছে, গ্যাস মলিকিউলের নাম্বার নিয়েও আমাদের কাজ আছে। সো বেসিক ব্যাপারটাই কি? টেম্পারেচার আর ভলিউম কনস্ট্যান্ট, তো এখন কি হবে? নাম্বার অফ গ্যাস মলিকিউল আর নাম্বার অফ মোলস অফ গ্যাস যদি বাড়ায় দেয় তো তখন কি হবে? প্রেসারটা বাড়বে, তাই না? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এসাস? না ব্রো। ওকে, তো তাহলে পরে এখন আমরা ফর্মুলা ডেরিভেশন স্টার্ট করে দিই। আচ্ছা, এই মিটিং এর টাইম 1 মিনিটের মতো আছে, নেক্সট জয়েন করো, ওখানেই আমরা ডেরিভেশন শুরু করতেছি। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো, আমরা যা যা জিনিসগুলি পড়লাম এতক্ষণ গ্যাস ল গুলি নিয়ে, ওগুলো সবগুলি জিনিস সামারাইজ করব। তো এখন এখানের মধ্যে আরেকটা জিনিস কি, যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ মোলস অফ গ্যাস। তো এন দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছি? এসাস? n represents number of moles of gas। ওকে, মোল ক্যালকুলেশন তো পারো কেমিস্ট্রি থেকে, এগুলো তো অনেক সোজা নাকি? 6.02। ওটা তো অ্যাভোগাড্রো নাম্বার, ওটাও লাগবে আমাদের, ঠিক আছে? ভলিউম আর কনসেন্ট্রেশনের ওটাও নাই। ভেরি গুড, তাহলে তো অনেক কিছুই পারো। ওকে, ছোট গলতি। তো এখন এখানের মধ্যে ব্যাপারগুলি কি কি আমরা সবগুলো প্রপোর্শনালিটি এখন প্রথমে একসাথে লিখি।
To summarize, pressure proportional to 1 by volume, pressure proportional to temperature, pressure proportional to n, আর টেম্পারেচার প্রপোর্শনাল ভলিউম এটা আমাদের এমনিতেও চলেই আসবে, আমরা দেখবো এখন। তো এই যে তিনটা রিলেশনশিপ, ঠিক আছে, যে প্রেসার ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, টেম্পারেচার ইন কেলভিনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর নাম্বার অফ গ্যাস মোলের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তো এখন এই তিনটাকে এমন ভাবে লেখা যায়, দেখো তো, pressure is proportional to temperature into number of mole divided by V, এরকম লেখা যায়। হুম। আচ্ছা, এখন প্রপোর্শনালিটি সাইন সরাইলে আমাদের কি আসবে, বা আমরা ফার্স্টে মনে করো যে এটা করি, PV is proportional to NT। তো এখন এখানের মধ্যে ওইটাও মিলে গেছে, কোনটা মিলে গেছে, ভলিউম আর টেম্পারেচার যে ডিরেক্টলি প্রপোর্শনাল, এটাও মিলে গেছে। তো সবকিছুই এখন আমাদের ঠিকঠাক আছে। তো এখন কি এই প্রপোর্শনালিটি সাইনটা কি করব, রিমুভ করব, রাইট? সো এখন প্রপোর্শনালিটি সাইন রিমুভ করার জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হয়। সো ইন দিস কেস দ্য কনস্ট্যান্ট উইল বি হোয়াট, লাবিবা? R, আর সো এখন এখানের মধ্যে capital letter R. দিস উইল বি আর। তো এই আরটা কি, দিস ইজ কল্ড ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, ও এটা কেমিস্ট্রিতে পড়ছি। সেটাই এতক্ষণে মনে পড়ছে। ওই ইউনিট 1 এ তো ভুলে গেছিলাম। ওকে, সো তাহলে পরে এখন আমাদের কি আসলো, পিভি ইজ ইকুয়াল টু এই ফর্মুলাটা, এই ফর্মুলার কথা তোমাদেরকে ও লেভেল স্যার থাকতে সময় বলছিলাম যে কেমিস্ট্রিতে তোমাদের পড়ার কথা, যেটাকে এমন ভাবে বলা হয়, পিভি ইজ ইকুয়াল টু হোয়াট, এন আর টি। ওকে, সো এই ফর্মুলাটা আমাদের অনেক অনেক ক্যালকুলেশনে ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই আচ্ছা ভাই, জিনিসটাকে এটা কি এই যে আইডিয়াল, আইডিয়াল এটা কি গ্যাসের যে জন্য, আইডিয়াল গ্যাস ইকুয়েশন? হ্যাঁ হ্যাঁ, এটাকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বলে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, সো এখন এই জিনিসটা গেল ফার্স্ট অফ অল যে আমাদের সবগুলো গ্যাস লর একসাথে কম্বাইন্ড একটা ফর্মুলা। ওকে, প্রত্যেকটা গ্যাস লর একসাথে মিলায় কম্বাইন্ড একটা ফর্মুলা কি আসলো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। অলরাইট, যেখানে আরটা হলো একটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যে ভ্যালুটা আমাদেরকে দিয়ে দেবে, এটা কত, 1.37 নাকি সামথিং কি ছিল, 8.31 সামথিং। ভ্যালু অফ আর গ্যাস কনস্ট্যান্ট 8.31, ইয়েস। সো আর এর ভ্যালুটা কত ছিল, 8.31 এরকম। ওকে, সো তাহলে এই পুরো সামারিটার মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কারো? অর্পা, দিয়া? না ভাইয়া। ওকে, সাইমা তো বলছে আজকে ওকে না জ্বালাইতে, এতদিন পরে পড়ালেখা ফেরত আসতেছে। আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে পরের ব্যাপারগুলি দেখবো। ফার্স্ট অফ অল স্টুডেন্ট বুকে যায়, স্টুডেন্ট বুকের থেকে ওরা এই ব্যাপারে কি কি বলছে ওই জিনিসগুলো দেখো। এই যে দেখো আমাদের শিখার ব্যাপারগুলি কি কি আছে এই চ্যাপ্টার থেকে। এই যে আইডিয়াল গ্যাস বিহেভিয়ার, define the concept of an ideal gas and explain the relationship between pressure, temperature and volume. এরপরে use the equation PV equal to NKT, এই যে আমরা মাত্র ডেরাইভ করছি PV is equal to nRT। তো এই ফর্মুলা থেকে এই ফর্মুলাতে কনভার্ট করা যায়, না এটা কিভাবে করো এটা আমরা দেখব, ঠিক আছে? আজকে টাইম হলে পরে আজকে, আর না হলে নেক্সট দিন দেখবো। তো এখন এখানে আমাদের বয়েলস ল এর মেইন ব্যাপারটা কি, for a constant mass of gas at a constant temperature, মানে mass আর টেম্পারেচার কনস্ট্যান্ট যখন থাকবে তখন কি হবে, the pressure exerted by the gas is inversely proportional to the volume it occupies। তো তাহলে এটা আমরা অলরেডি লিখে আসছি, না এটা রিলেটেড আমাদের একটা কোর প্র্যাকটিক্যাল আছে, এই যে প্রেসার ভার্সেস 1 বাই ভলিউম। এরপরে তোমার চার্লস ল,
যে চার্লস ল এর এখানের মধ্যে কাজটা কি, যে ভলিউম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এন্ড টেম্পারেচারটা কিসে, কেলভিন স্কেলে। তো এই ব্যাপারটা নিয়ে পড়ছি, কি বলছে, ফর আ কনস্ট্যান্ট mass of gas at a constant pressure the volume occupied by the gas is proportional to the absolute temperature. Absolute temperature মানে কোন স্কেলে, কেলভিন স্কেলে। অলরাইট, এন্ড ফাইনালি the pressure law কে বের করছে এটা, এসাস। জি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফর আ কনস্ট্যান্ট mass of gas at a constant volume, তো এখানের মধ্যে mass আর ভলিউম হলো কনস্ট্যান্ট, তো তখন কি হচ্ছে, pressure exerted by the gas is directly proportional to the absolute temperature. Absolute temperature মানে কেলভিন স্কেলে। সো এই যে pressure is directly proportional to temperature, pressure versus temperature in Kelvin কি হচ্ছে, straight line through the origin যাচ্ছে। এখন এখানের মধ্যে দেখো আমাদের আইডিয়াল গ্যাস, কোনো কিছুই আসলে আইডিয়াল গ্যাস না, ঠিক আছে। আমরা যত রকমের এইসব গ্যাস দেখি এগুলাকে কি বলা হয়, রিয়েল গ্যাস বলা হয়। তারা কি না, দে আর নট আইডিয়াল গ্যাস। তো তাহলে আমাদের আইডিয়াল গ্যাস হওয়ার জন্য কি থাকে, কতগুলো অ্যাজাম্পশন থাকে, যেরকম আমরা নর্মাল মুভমেন্টে বা মোশন রিলেটেড ক্যালকুলেশন গুলোর মধ্যে কি ধরতাম, ড্র্যাগটাকে কনস্ট্যান্ট ধরতাম বা নেগলিজিবল ধরতাম, দেন আমাদের ফ্রিকশনটাকে ভেলোসিটির সাথে বাড়তো কমতো, কিন্তু ফ্রিকশনটাকে কনস্ট্যান্ট ধরতাম বা অনেক সময় নেগলিজিবল ধরতাম। তো এইসব কি থাকতো, এগুলা কি আমাদের অ্যাকিউরেট কোনো মেজারমেন্ট আসতো, এসাস, এগুলা কিন্তু অ্যাকিউরেট আমাদের ক্যালকুলেশন আসতো না, এগুলা কি হতো, কতগুলো ভুল ক্যালকুলেশন হইতো। বাট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা অনেক কিছুকে কি করে নিতাম, অ্যাজিউম করে নিতাম, তাই না, যে এয়ার রেজিস্ট্যান্স নেগলিজিবল, এটা নেগলিজিবল, ওটা নেগলিজিবল, এমন টাইপের অনেক কিছুই নেগলিজিবল ধরে নিতাম। কিন্তু আইডিয়াল গ্যাসের এখানে মধ্যে কি আছে, আমাদের কতগুলি অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন গুলি কি কি, ওই ব্যাপারগুলি আমরা দেখবো। এই যে the assumptions that we have, 6টা এরকম অ্যাজাম্পশন আছে। সো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, the three gas laws above were worked out from the graphs of experimental results which showed distinct straight based fit lines, allowing scientists to claim them as empirical laws. Empirical law মানে কি, empirical law হলো তারা যাদেরকে কি করা হয়েছে, এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে। তো তার মানে যারা নাকি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড তাদেরকে কি বলা হয়, এম্পিরিক্যাল ল বলা হয়। সো তাহলে লস ওয়ার্কড আউট ফ্রম এক্সপেরিমেন্টাল ডেটা। তো কি বলতেছে, however if very accurate experiments are undertaken with variety of different gases we find that the laws are not perfectly accurate. তো তার মানে আমরা যে সব ল গুলি মাত্র ডিফাইন করে আসছি বা পড়ে আসছি, এগুলি কি না, স্ট্রিক্টলি যদি ক্যালকুলেশন করা হয় বা ইনভেস্টিগেট করা হয়, তো তখন দেখা যাবে যে এই লগগুলি পুরাপুরি ঠিক না। ওকে, ফর এক্সাম্পল কি জিনিস, Charles' law suggests that if we reduce the temperature to 0 Kelvin, the gas volume becomes 0. It would disappear. কিন্তু আসলে কি এটা হয়, যে আমরা টেম্পারেচার কমাই দিলাম তো তখন কি হয়ে যাবে, গ্যাস মলিকিউল গুলো হঠাৎ করে গায়েব হয়ে যাবে। কেমন টাইপের ব্যাপার, আমরা একটু যদি আরেকবার এখানে সিমুলেশনটার মধ্যে ফেরত যাই, কেমন জিনিসটা হচ্ছে দেখো। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, এই ব্যাপারটা। তো এখন হোয়াট উই উইল ডু, উই উইল ডিক্রিজ দ্য টেম্পারেচার। তো টেম্পারেচার কমাই দিলে কি হবে, প্রেসার তো কনস্ট্যান্ট, তো এখন তোমার ভলিউমটা কি হবে, কমে যাবে, তাই না। তো এখন এই যে কমাইতেছে 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 কমাইতেছে, এখন এখানের মধ্যে কি হয়েছে, এটা যেহেতু আমাদের ওই ল এর ব্যাপারগুলো বুঝে, তো বলতেছে কি যে প্রেসার ক্যান নট বি হেল্ড কনস্ট্যান্ট, ভলিউম উড বি টু স্মল, যে ভলিউম এত ছোট হয়ে যাবে যে কি হইতেছে, গ্যাস মলিকিউলদের নিজেদের একটা স্পেস আছে না, এই যে গ্যাস মলিকিউলদের নিজের তো অ্যাটলিস্ট একটা ডায়ামিটার আছে নাকি, এসাস। হ্যাঁ। তো এই যে গ্যাস মলিকিউল গুলোর নিজেদের যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটার গুলি যে তুমি তাদেরকে ছোট বানাইতেছো, যে তাদের স্পেসটা কমাই দিতেছো, কিন্তু তার নিজের যতটুকু স্পেস, যে নিজের যতটুকু উইডথ, তার থেকে তো তুমি তাকে আর কম্প্রেস করতে পারবা না, পারবা না। তো তাহলে মনে করো তুমি একটা রুমের মধ্যে আছো, রুমটাকে আস্তে আস্তে এরকম চাপানো হইতেছে, তো এখন
কতক্ষণ পর্যন্ত চাপাইতে পারবে? যতক্ষণ না পর্যন্ত তোমার বডিতে এসে ওয়ালগুলা হিট করতেছে, তোমার বডি পর্যন্ত কম্প্রেস করা হয়ে গেছে, এরপরে কি আর ফার্দার কম্প্রেস করা যাবে? হ্যাঁ। তো তাহলে পরে এখানের মধ্যে ওই লজিকে একটা সমস্যা আছে। তো ওখানের মধ্যে নরমালি চার্লস ল কি পস্টুলেট করতো, যে চার্লস ল আসলে আমাদেরকে বলতোটা কি, যে টেম্পারেচার যত কমাবো ভলিউম তত কমে যাবে, এমন কিছুই বলতো না লাবিবা? তো টেম্পারেচার যত কমাচ্ছি ভলিউম তত কমতেছে। ইয়েস কমে, বাট আপ টু হোয়াট এক্সটেন্ট? আপ টু দ্য এক্সটেন্ট যে গ্যাস মলিকিউল গুলো ডায়ামিটারের সমান তোমার কি হয়ে গেছে, বা গ্যাস মলিকিউল গুলো যতটুকু স্পেস অকিউপাই করতেছে ওই স্পেস সমান কন্টেইনারে ভলিউম হয়েছে, এর থেকে ফার্দার ছোট করা পসিবল না। তো এর জন্য আইডিয়াল গ্যাস কনসিডার করতে হইলে কি ধরতে হবে? উই শুড অ্যাজিউম দ্যাট দ্য গ্যাস মলিকিউলস হ্যাভ নেগলিজিবল সাইজ, যে তাদের বলতে গেলে কোনো কি নাই, ডায়ামিটারই নাই। তো এই হলো আমাদের প্রথম অ্যাজাম্পশন, দ্য মলিকিউলস হ্যাভ হোয়াট? দ্য মলিকিউলস হ্যাভ নেগলিজিবল সাইজ। বুঝতে পারলে এসাস? জি ভাই। কিন্তু এটা কি আসলে ঠিক অ্যাজাম্পশন? না। তো তাহলে এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা লাগবে, যে আইডিয়াল গ্যাসের ল গুলি ইয়েস দে মেক সেন্স, বাট কতগুলি এক্সট্রিম কেসে তারা কি করে, ফেল করে। তো এখানের মধ্যে অ্যাজাম্পশন গুলি কি কি করে রাখতেছে ওইগুলি বুঝা লাগবে। তো বলতেছে কি, যে গ্যাস মলিকিউল গুলো তো আসলে ডিসঅ্যাপিয়ার করে না, এটাই বলতেছে যে দিস ডাজ নট হ্যাপেন as the gas volume cannot reduce less than the combined volume of its molecule, যে তার যে যতগুলো মলিকিউল গুলি আছে এর থেকে ছোট তো আর হইতে পারবে না, তেমন ব্যাপার। তো তাহলে the three gas laws are idealized and would work perfectly if could find a gas that did not suffer from the real world difficulties that real gases have, যে রিয়েল গ্যাস গুলি যেমন টাইপের এমন লিমিটেশন, যে রিয়েল গ্যাস গুলোর একটা সার্টেন নিজের স্পেস থাকে, একটা ভলিউম থাকে, তো এইসব টাইপের লিমিটেশন গুলি যদি না থাকতো তো তখন কি হতো, আইডিয়াল গ্যাস বা ওরকম স্বপ্নের রাজ্যে আমরা থাকতে পারতাম, যেখানে কোনো ফ্রিকশন নাই, যেখানে কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, যেমনি ইচ্ছে অমনি করে কি করা যায়, মুভ করা যায়, অমন টাইপের। সো an ideal gas would have the following properties, কি কি জিনিস? ফার্স্ট অফ অল the molecules have negligible size, দেন কি ধরি, মলিকিউল গুলি সবগুলি কি থাকবে, they will be identical, and এই যে মলিকিউল গুলি কন্টেইনার ওয়ালের সাথে যে কোলিশন করে, এন্ড তারা যে নিজেদের সাথে যে কলিশন করে, এই কলিশন গুলি কি ধরবো, এই কলিশন গুলি আমরা ধরবো যে ইলাস্টিক কলিশন, যে দে ডু নট লুজ এনি এনার্জি, যত কাইনেটিক এনার্জিতে যায় কোলাইড করছে, আফটার দা কলিশন সেম কাইনেটিক এনার্জি কি থাকবে তাদের মধ্যে রিমেইনিং থাকবে, তারা কোনো কি করবে না, দে উইল নট লুজ এনি এনার্জি ডিউরিং কলিশনস, এন্ড কলিশন টাইমটা থাকবে কি খুবই কম, যে এখানের মধ্যে কেমন, অল কলিশনস আর পারফেক্টলি ইলাস্টিক। তো একে তো হলো সবগুলি ইলাস্টিক কলিশন হবে, তো ইলাস্টিক কলিশন, ইন ইলাস্টিক কলিশন, এগুলো তো আমরা মোমেন্টামে রিডিউশন দিছিলাম, তাই না? তারপরে কি, and the time of collision is significantly smaller than the time between collisions, যে একটা কলিশন হইলো দেন ওই মলিকিউলটাই যে দেন পরে আরেকবার যখন নাকি কোলাইড করবে, তো টাইম বিটুইন কলিশনটা কি অনেক বড়, ঠিক আছে? তো the time between collision will be large, and ওয়ালের সাথে যে লেগে থাকবে যতক্ষণ কোলাইড করতেছে ততক্ষণ কি করতেছে, ওয়ালের সাথে লেগে আছে না, সো এই টাইমটা কি থাকবে খুবই কম। তো এই ব্যাপারটাই বলছে, তারা বেসিক্যালি বুঝাইতে চাইছে যে কলিশন টাইমটা খুবই অল্প, এইটাই, ঠিক আছে? দেন কি জিনিস 4 নম্বরে, the molecules exert no forces on each other except during collision, যে মলিকিউল গুলো একজনের সাথে আরেকজন কোলাইড করা ছাড়া মলিকিউল গুলো নিজেদের মধ্যে কি থাকতো, নরমালি পটেনশিয়াল এনার্জি থাকতো না লাবিবা, যে একটা মলিকিউল আরেকটা মলিকিউলের উপরে ফোর্স এক্সার্ট করবে ইভেন when they are not in contact with each other, ওইটা কোন সময়, when they have potential energy। সো আমরা অ্যাজিউম করিটা কি, আমরা অ্যাজিউম করি যে মলিকিউল গুলোর মধ্যে কোনো কি নাই, পটেনশিয়াল এনার্জি নাই। দেন 5 নম্বরে কি, there are enough molecules so that the statistics can be applied, যে তোমরা S1 এ নরমাল ডিস্ট্রিবিউশন করছো না, এসাস? হ্যাঁ। সো তাহলে ওই নরমাল ডিস্ট্রিবিউশনের ওখানের জন্য কি আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যাম্পল সাইজ দরকার হয়, রাইট? যে আমাদের সিগনিফিক্যান্ট একটা স্যাম্পল সাইজ লাগবে অর অ্যামাউন্ট অফ ডেটা সেট লাগবে, যেটার জন্য কি করা যাবে,
we can apply the statistics, তাই তো? And finally the motion of the molecule is random. তো এই হলো আমাদের অ্যাজাম্পশন গুলি, যেই অ্যাজাম্পশন গুলি কি রিয়েল গ্যাসের মধ্যে থাকে না, কিন্তু আমরা ধরে নেই যে এমন এমন অ্যাজাম্পশন গুলি করে তাদেরকে কি হিসেবে ধরে নেই বা কনসিডার করে নেই, আইডিয়াল গ্যাস হিসেবে কনসিডার করে নেই। তো এই 6টা পয়েন্ট তোমাদের লিখে রাখতে হবে। ওকে, 6টা পয়েন্ট কি কি? the assumptions that we make that a gas is ideal. তো কি কি? negligible size, molecules are identical, perfectly elastic collision and the collision time is very small, then molecules have no potential energy, মানে নিজেদের মধ্যে কলিশন বাদে অন্য সময় একজন আরেকজনের উপরে কি করবে না, কোনো ফোর্স এক্সার্ট করবে না। ভাই Sample এটা আবার size- একটু বলতে পারবো? কোনটা? 4 নাম্বার। পটেনশিয়াল এনার্জির ব্যাপারটা কেমন? এই যে তোমার একটা মলিকিউল, দেন এই যে আরেকটা মলিকিউল যে থাকে, তো মলিকিউল গুলাকে যদি দূরে সরায় দাও, হোয়াট দে ট্রাই টু ডু, দে ট্রাই টু কাম ক্লোজার টু ইচ আদার, না? আবার যখন নাকি দুইটা মলিকিউলকে কাছে নিয়ে আসবা, তো তখন হোয়াট দে ট্রাই টু ডু, দে ওয়ান্ট টু গো অ্যাওয়ে ফ্রম ইচ আদার। কিন্তু এটা কখন? when they have potential energy। কিন্তু আমরা এখানের মধ্যে ধরে নিতেছি কি all the gas molecules are independent of each other, যে একজন আরেকজনের সাথে কি হবে না, ফোর্স এক্সার্ট করবে না unless they collide with each other। বুঝতে পারছো? জি ভাই। এই কথাটাই বলছে যে the molecules exert no forces on each other except during collisions। ওকে, আচ্ছা, তো তাহলে এই হলো আমাদের assumptions গুলি, যেগুলি কিসের জন্য করি, in order to assume that a gas is ideal gas। তো আমরা এই PV equal to nRT এই ফর্মুলাটা তো ডেরাইভ করে দেখছি। নাও এই ফর্মুলা থেকে কিভাবে আমরা PV equal to nKT ওই ফর্মুলাটার মধ্যে আমরা যাব, যে PV equal to nKT ওই ফর্মুলাটা আমাদের আসছে কিভাবে। যে এখানের মধ্যে আমরা দুই রকম টাইপের কাজ করতে পারি, বুঝছো? কেমন টাইপের কাজ? ফার্স্ট অফ অল আমাদের যেই এই যে কনস্ট্যান্টটা আছে না, এখানের মধ্যে কি পি হলো প্রেসার, ভি হলো ভলিউম, টি হলো টেম্পারেচার, এই তিনটা তো জানি, রাইট? লাবিবা, তুমি কি কে কোন কনস্ট্যান্ট এটা কি বলতে পারবা? কে যে কনস্ট্যান্টটা, এটার একটা নাম আছে, বোলসম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তো কে এর নামটা কি? কেটা হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো এখন এই বোল্টজম্যান কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলস, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, নাম্বার অফ গ্যাস মলিকিউল এন্ড এইটা, তাদের মধ্যে একটা কনভার্সন আছে। ঠিক আছে, কনভার্সন প্রসেসটা কেমন ওই জিনিসটা এখন আমরা নোটপ্যাডে ফার্স্টে লিখবো। ঠিক আছে, এই ডেরিভেশন এটা আসবে না। ঠিক আছে, এই ডেরিভেশন এটা আসবে না, আমরা জাস্ট ওই কনভার্সনের ওই জিনিসটা লিখে রাখবো। এই যে এন এটা কি অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, তো অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাইড বাই বোল্টজম্যান কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি আসে, আর। বুঝতে পারছো লাবিবা? তো তার মানে আর কে কি লেখা যায়, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তাহলে আমরা যদি এখানের মধ্যে ব্যাক যাই, R is equal to Avogadro's constant multiplied by Boltzmann constant। এটা কি অ্যাভোগাড্রোস নাম্বার, আর এটা কি বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা লিখি, আর হচ্ছে কি নরমাল একটা কনস্ট্যান্ট, তাই না? আর হচ্ছে এইটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস গ্যাস। তো আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর এন এটা কি অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা কত এসাস? 6.02 into 10 to the power 23। ভেরি গুড। ডেটা বুকলেট দেখে বললা নাকি? আরে ভাই অপমান করলাম নাকি?
তো আরটাকে এটা তো উপরে লিখাই আছে, এই আরটাই হলো ওই আর, এই আর। ওকে, তো এখন আর এর জায়গায় যদি আমরা এটা সাবস্টিটিউট করি, তো এখন দেখো তো কি আসে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ছিল, তাই না? তো এখন আর এর জায়গায় কি লেখা যায়? এন এ ইন্টু কে, তাই তো? আর এর জায়গায় লেখা যায় এন এ ইন্টু কে, আর আগের থেকেই তো কি ছিল? নাম্বার অফ মোল আর টেম্পারেচার ছিল। এখন এই জিনিসটা কে বলবা? ইফাজ। ইফাজ বলো যে তোমার এন এ, যে অ্যাভোগাড্রো নাম্বারটা, যেটার ভ্যালুটা এসাস বললো 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তো এটা কি? অ্যাভোগাড্রো নাম্বারটা আসলে কি? এক মোলে কতটুকু পার্টিকেল আছে? এক্স্যাক্টলি, যে এক মোলে কতগুলি পার্টিকেল আছে। তো তাহলে এক মোলে এন এ নাম্বার অফ পার্টিকেল, তো তাহলে এন মোলে কতগুলি নাম্বার অফ পার্টিকেল থাকবে? এন এর সাথে এন এ মাল্টিপ্লাই করলে পেয়ে যাব না? হ্যাঁ। এন হলো নাম্বার অফ গ্যাস মোল, যে কয়টা মোল অফ গ্যাস ছিল, মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ গ্যাস পার্টিকেলস ইন ওয়ান মোল, যে ওয়ান মোলে এতগুলি পার্টিকেল, তো তাহলে এক্স মোলে কতগুলি পার্টিকেল, এমন একটা ব্যাপার। বুঝতে পারতেছো এসাস? হ্যাঁ। তো তাহলে এখানে থেকে কি পাবো? নাম্বার অফ মলিকিউলস এন, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে কি, এন হলো নাম্বার অফ মোলস, এন এটা কি? নাম্বার অফ পার্টিকেলস ইন ওয়ান মোল, তো তাহলে এই দুইটা প্রোডাক্ট থেকে কি পাবো? টোটাল নাম্বার অফ পার্টিকেলস, তাই না? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? তো তাহলে এই এন এ আর এন কে মাল্টিপ্লাই করলে কি আসবে? ক্যাপিটাল এন আসবে, নাকি এসাস? তো তাহলে কি লেখা যায়? পিভি ইজ ইকুয়াল টু এন কে টি। হয়ে গেছে ফর্মুলাটা? তো এন আর টি থেকে এন কে টি তে কনভার্সন কিভাবে করলাম? ওই যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের সাথে যে আমাদের অ্যাভোগাড্রো নাম্বারের একটা রিলেশনশিপ আছে, ওইটা দিয়ে বের করতে পারছি। বুঝা গেছে? আচ্ছা, তো তাহলে এই হলো হলো আমাদের ফর্মুলাগুলি, যে ফর্মুলাগুলি আমাদের অনেক 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 অনেকগুলি ইউজ করা লাগবে, ঠিক আছে? এইগুলা রিলেটেড ম্যাথ, হাজার হাজার ম্যাথ তোমরা পাবাই পাবা। তো এগুলার এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, যে এগুলা রিলেটেড অনেক অনেক এমসিকিউ আসে, তো তো এগুলা খুবই আমাদের ভালো মতো পারতে হবে, ঠিক আছে? তো এখন এরপরে আমাদের দেখি এটা কোথায়, এই জিনিসটার ডেরিভেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এভারেজ মলিকিউলার কাইনেটিক এনার্জি, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। and with that we will be done with thermodynamics. ওকে, সো নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। ওকে, আজকে আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।